দেখতে দেখতে ১৬ মাস পার করে ফেললেন ডক্টর ইউনূস। তিনি নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন এবং তার প্ল্যান অনুযায়ী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এতদিন ১৬ মাস যে তিনি ক্ষমতা চালালেন, ছোটখাটো চ্যালেঞ্জ থাকলেও তিনি মোটামুটি উতরে গেছেন। কিন্তু এখন কি তিনি পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন, নাকি তার আগেই বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে? প্রিয় বন্ধুরা, এটি নিয়েই আজকে আলাপ করব। তার আগে একটু জানিয়ে রাখি, আগামীকাল আমাদের বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, একদিন আগেই শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন তখন আপনারা জানেন গত বছরের ৮ই অগস্ট তিনি এই প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন। তিনি ধারণা করেছিলেন যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, যে কারণে তার আশেপাশের লোকজনকে আমরা প্রায়ই বলতে শুনতাম যে ৫ বছর, ১০ বছর, এমনকি তিনি নিজেও বলেছেন যে মানুষ নাকি চায় তিনি আরো ৫০ বছর ক্ষমতায় থাকুক। তিনি প্রথম ধাক্কাটি খেয়েছিলেন গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, যেদিন ফলাফল প্রকাশিত হয় এবং ট্রাম্প জয়লাভ করে। কারণ আজকে যদি কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট থাকলেন, তাহলে বাংলাদেশে ইউনূস গংয়ের কি অবস্থা হতো, এটা আমি যতবারই ভাববার চেষ্টা করেছি আমার গা শিহরে উঠেছে। যাই হোক, ট্রাম্প নির্বাচিত হবার পরে আমরা আশা করেছিলাম যে আমেরিকার যে বাংলাদেশ পলিসি বা সাউথ এশিয়ান পলিসি এবং বাইডেন যে কাজগুলো করেছিলেন সেগুলো থেকে ট্রাম্প প্রশাসন সরে আসবে। কিন্তু তখন ইউনূস লবির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয় না, তাদের ফরেন পলিসির পরিবর্তন হয় না। আমরা বলছি হয়, তারা বলছে হয় না। কিন্তু বাস্তবতাটা ছিল যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বিশ্বের অনেকগুলো জরুরি ইভেন্টে সে ইনভলভ ছিল, এবং তার মধ্যে একটা হলো গাজা এবং ইসরায়েলের লড়াই, আরেকটা হলো ইউক্রেন এবং রাশিয়ার লড়াই। এর বাইরেও অনেক দেশের সংঘাতের সাথে আমেরিকা জড়িয়ে গিয়েছিল এবং তারা সেই সংঘাতগুলো মিটিয়েছে বলে ট্রাম্প দাবি করে। এই অবস্থায় বাংলাদেশে আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের প্রভাবটা কিন্তু অনেক দিন ছিল। আর একটা জিনিস আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাসে যারা কর্মরত ছিলেন এবং অনেকে এখনো আছেন, তারা বাইডেন প্রশাসন কর্তৃক এখানে প্রেরিত ছিলেন। তো ন্যাচারালি সেই মানুষগুলো বাইডেনের সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি মনোযোগী ছিলেন। কিন্তু আজকে ঢাকা মার্কিন দূতাবাসের যদি আমরা তাকাই, বিশেষ করে আমেরিকান যারা কাজ করত, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যাদের এখানে পোস্টিং দিয়েছিল, তারা অধিকাংশই আমেরিকায় ফিরে গেছে। এখন এই ট্রেসি অ্যান জ্যাকবসনের মতো কয়েকজন আছে। এবং গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি। এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে ১০ বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার। বাণিজ্য চুক্তি হই হই করছে, যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে। সুতরাং গত নভেম্বর, পুরো নভেম্বর জুড়ে কাতারে, ভারতে এবং বাংলাদেশ এবং কিছুটা আমেরিকায় এই ৪টি দেশের সিরিজ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে। আরো অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস, এই ৪টা দেশে বললাম, মূলত ভারতে এবং কাতারে। এবং ভারতে এই মিটিংগুলো করেছে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং সার্জিও গার, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং তিনি এর বাইরে দক্ষিণ এবং মধ্য এশিয়াও ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর ফলে এই যে সিরিজ বৈঠকগুলো হয়েছে, এর ফলে আমেরিকার সাউথ এশিয়ান পলিসি, আমি যেহেতু বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলি, সো আমি বাংলাদেশ নিয়েই কথা বলবো। সো এই যে বাংলাদেশ নিয়ে ভারত, আমেরিকা এবং আমেরিকা মানে এর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নও অনেকখানি ফলো করে তাদের। তো কি হবে বাংলাদেশের ব্যাপারে এই বিষয়গুলো তারা চূড়ান্ত করেছে। এবং এটি চূড়ান্ত করার পরে ৫ই ডিসেম্বর
বাংলাদেশ সময় রাতে, আমেরিকার সময় তখন দিন, তখন এটি ট্রাম্পকে জানানো হয় এবং ট্রাম্প সেই গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেন এবং সেই দিন থেকেই বেসিক্যালি বাংলাদেশের ফেটটা নির্ধারিত হয়ে গেছে। আর একটা বিষয় আপনারা হয়তো জানেন না যে এর মধ্যে আমেরিকার প্রচুর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছে এবং সর্বশেষ একটা সেনা সদস্য দল তারা এসেছিল বাংলাদেশের সাথে। একটা এটা তাদের বাৎসরিক ডায়লগ ছিল এবং সেই ডায়লগেও আমেরিকান টিমকে যিনি লিড করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন এবং কামরুলকে তিনি আমেরিকান ট্রাম্প সরকারের মনোভাব জানিয়ে গেছেন এবং সেখানে তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। তার আগে কদিন আগে এই গত সপ্তাহে ফিরে গেল একটি অ্যাডভান্স টিম, যারা ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই বাংলাদেশে খুব দ্রুত এর একটা বিশেষ দূত আসছেন। সেই দূত আসলে দুজন আসছেন, সাউথ এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্টেট সেক্রেটারি পল কাপুর এবং ওই সার্জিও গার্ড, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের ট্রাম্পের বিশেষ দূত। তারা আসছে বাংলাদেশে এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুডিং ডক্টর ইউনূস তাদের জানিয়ে দেবে যে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। এবং বাংলাদেশের ব্যাপারে আসলে ট্রাম্প এখন ভারতের চোখ দিয়েই দেখবেন। এর আগে আপনারা জানেন যে গত 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন, ট্রাম্পের সাথে মিটিং করেছেন। সেদিন ট্রাম্প সবার সামনে বলেছিলেন যে যেটা সহজ করলে দাঁড়ায় যে ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখবে আমেরিকা। কিন্তু তারপরে গঙ্গার জল অনেক গড়িয়েছে, ট্যারিফ নিয়ে এবং নানান ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল এবং সেই টানাপোড়েনের ফলশ্রুতিতে আমরা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরুকরণ লক্ষ্য করছিলাম। একদিকে আমেরিকা, আরেকদিকে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং ব্রিক্স এবং অনেক দেশ, যার ফলে দেখা গেল যে পুরো বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একক আধিপত্য সেটা থ্রেটের মুখে পড়ে যায়। এবং সেই মুহূর্তে ট্রাম্পের উপদেষ্টা পরামর্শদাতারা বলেছিলেন যে সাউথ এশিয়ায় আসলে ভারতের সাথেই বন্ধুত্ব করা উচিত। এর মধ্যে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক গড়েছে। তো একজন কূটনীতিক খুব চমৎকারভাবে এটি বিশ্লেষণ করেছেন যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল আর ভারত হলো তাদের বন্ধু। স্বভাবতই যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে। ভারত তো বরাবরই এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে। এদিকে ইউনূস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্কও কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। এবং ডক্টর ইউনূসের কিছু উপদেষ্টা তারা এর আগে আমরা দেখেছি খুব সরব ছিল, বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন কথার পরে তারা নানা রকমের কথা বলতো। কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে তিনি ডক্টর ইউনূসের সম্পর্কে বলেছেন 7 মাস তার সাথে যোগাযোগ নেই এবং তিনি পদত্যাগের আগাম হুমকি দিয়ে রেখেছেন। তো সেটা অবশ্যই ইউনূস প্রশাসনের জন্য একটু বিব্রতকর ছিল। কিন্তু এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার পরেও আসিফ নজরুল এবং কোনো উপদেষ্টাই কিন্তু কোনো মন্তব্য করেনি। আসিফ নজরুলকে একটি সূত্র জিজ্ঞেস করেছিল যে তিনি এর আগে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন, কিন্তু এবার কেন তিনি এই সাক্ষাৎকারের পরে কোনো উচ্চবাচ্য করলেন না। আসিফ নজরুল জানিয়েছেন যে যেহেতু এটা ঢাকার একটা প্রভাবশালী রাষ্ট্রদূতের মধ্যস্থতায় হয়েছে, সেখানে তারা অসহায়, তাদের কিছু করার নেই। প্রিয় দর্শক, এর আগে আমি একটা এপিসোডে রয়টার্সকে মার্কিন সংবাদ সংস্থা বলেছিলাম, আমি দুঃখিত। আমি আসলে বলতে চেয়েছিলাম ব্রিটিশ সংবাদ সংস্থা, কিন্তু এই সাক্ষাৎকারটি ছাপানোর ব্যাপারে মার্কিন একজন কূটনীতিবিদ ভূমিকা রেখেছিল। সুতরাং বাংলাদেশের রাজনীতি
একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাবে। এর বিপক্ষে গিয়ে ডক্টর ইউনূস যদি কিছু করতে চায় তাহলে তিনি ব্যর্থ হবেন, কিংবা কোনোভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারলেও সেটি অবশ্যই সাস্টেন করবে না। সুতরাং এই মুহূর্তে সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, এবং সেই নির্বাচনটি অবশ্যই ডক্টর ইউনূসের অধীনে হবে না, সেটা নতুন কোনো ব্যবস্থাপনায় হতে পারে। এর মধ্যে ছোট্ট দুটো আপডেট আছে। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন এই আনিস আলমগীর গত জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের একজন সমর্থক ছিলেন, কিন্তু তিনি মাঝে মধ্যে ইউনূস প্রশাসনের সমালোচনা করতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন। এইটাও তারা সহ্য করতে পারেনি। তাদের নিজেদের একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও আনিস আলমগীরকে আজ গ্রেপ্তার করা হলো। আসসালামু আলাইকুম। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবীতে এমন চিরন্তন সত্য সম্ভবত অনেক কম, এবং সেই কম সত্যগুলোর মধ্যে আরেকটি চরম সত্য হচ্ছে এই দেশে, এই বাংলাদেশে সরকারের বিরুদ্ধে কেউ সমালোচনা করলে তাকে আটক করতে হবে, জেলে পাঠাতে হবে, তার উপরে জুলুম নির্যাতন নেমে আসবে। এটাও একটা চরম সত্য, এবং এই সত্যটা সম্ভবত ডক্টর ইউনূস সরকারের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী একটা মামলায় আটক দেখানো হয়েছে, এবং তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আপনারা নিশ্চয়ই এর মধ্যে সবাই জেনে গেছেন বিষয়টি। তাকে তো শনিবার সন্ধ্যায় আটক করা হলো, তাই না? এবং 19 ঘন্টা পর, ডিবি কার্যালয়ে রাখার 19 ঘন্টা পর আদালতে তোলা হলো। যথারীতি তার হাতে হাত করা ছিল, হেলমেট পরানো ছিল, বুলেট প্রুফ ভেস্ট পরানো ছিল, যেমনটা আমাকেও পরানো হয়েছিল গত 28শে আগস্ট যখন আমাকে আটক করা হয়েছিল। আমার সাথে আরও অনেককে, অধ্যাপক, মুক্তিযোদ্ধা, এবং আমরা একজন শীর্ষ সন্ত্রাসী এই দেশের এমনভাবে রাষ্ট্রের সামনে উপস্থাপন করা হচ্ছে, বুলেট প্রুফ ভেস্ট, হেলমেট পরিয়ে, হাতকড়া পরিয়ে। সম্পাদক পরিষদ একটি বিবৃতি দিয়েছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়, তাকে সেখানে আটক রেখে পরদিন তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। এ ধরনের আচরণ অতীতের স্বৈরাচারী শাসন আমলে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় দমন পীড়নের স্মৃতি উস্কে দেয়। সম্পাদক পরিষদ আরও বলছে, এ ধরনের চর্চা আমরা অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও প্রত্যক্ষ করেছি। সেই সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্বিচার গ্রেপ্তার ছিল নিয়মিত ঘটনা। বর্তমান ঘটনাটি সেই দুঃখজনক বাস্তবতারই পুনরাবৃত্তি। চরম সত্য কথা আমরা গত সরকারগুলোর সময়ও দেখেছি, এখনও দেখছি। কিন্তু বিশেষ যে পার্থক্যটি তা হচ্ছে, তখন সরকারি দলের খুব প্রভাবশালী ব্যক্তিরা যখন ইন্ধন দিত, তারা নির্দেশ দিত, তখন এই ঘটনাগুলো ঘটত। কিন্তু এখন কি হচ্ছে? এখন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যে কারোর বিরুদ্ধে যখন যে কোনো ধরনের অভিযোগ তোলা হচ্ছে, তখনই তার বিরুদ্ধে খড়গ নেমে আসছে। সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় যে মামলাটি দেখানো হয়েছে, সেই মামলা করেছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক। রাত 2টার সময়, শনিবার রাত 2টার সময় মামলাটি করা হয়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। রাত 1টার সময় মামলা করা হয়। দুপুর 12টার সময়, 12:30টার সময় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল 28শে আগস্ট মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে। মানে এই যে দীর্ঘ সময়টি, খুব বোঝা যায় সহজে যে কোন প্রক্রিয়ায় মামলা করা হবে, কি ধরনের ধারা দেয়া হবে, কোন ধরনের মামলা দিলে সহজে বের হতে পারবে না। নানান ধরনের হিসাব নিকাশ সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে একেবারে পুলিশ প্রশাসনের নিচের স্তর পর্যন্ত নানান ধরনের আলাপ আলোচনা চলে, তারপরে এগুলো করা হয়।
পুলিশ সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন যে চেয়েছে তার বিবরণীতে বা সেই বক্তব্যে কি উল্লেখ করা হয়েছে যে আনিস আলমগীর 1 মাস আগে একটি টেলিভিশন টক শোতে মন্তব্য করেন আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, মন্তব্য করেন। খেয়াল করুন। আবার ওই মামলায় আরও 4 জন আসামি রয়েছেন, তার মধ্যে অন্যতম অভিনেত্রী মেহর আফরোজ শাওন। তিনি নাকি তার ফেসবুক পেজে লিখেছেন শেখ হাসিনার যে গহনা উদ্ধার করা হয়েছিল একটি ব্যাংকের লকার থেকে, সেটিকে কটাক্ষ করে সরকার বিরোধী পোস্ট দিয়েছেন। খেয়াল করুন আবারও মন্তব্যগুলো। আবার 4 নম্বর আসামি ইমতিয়াজ তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন এটাই সায়েন্স। আচ্ছা, বৈষম্য বিরোধী মানে মামলার বিবরণীতে যেটি বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে, কিন্তু তার অনুসারীরা দেশের মধ্যে বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে অবস্থান করে দেশকে অস্থিতিশীল এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে। তাহলে আমরা কি বুঝলাম? কিছু মন্তব্য করেছে। হ্যাঁ, এই মন্তব্যের কারণে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে, আর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছিল। অথচ এই যে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনের ধারায় কি বলা আছে, এর আগেও আমার নিজের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়েছি যে যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে এবং রাষ্ট্রের অবকাঠামো ভয়ঙ্করভাবে হামলার শিকার হয়েছে, এই ধরনের শব্দ লেখা আছে সেখানে, তাদেরকে এই মামলার আসামি করা হয়। সাংবাদিক আনিস আলমগীর রাষ্ট্রের কোন সম্পদকে ধ্বংস করেছেন? আর এই যে মন্তব্য করা, সরকারের সমালোচনা করা, এতেই তিনি সন্ত্রাসী হয়ে যাবেন? ডক্টর ইউনূস সরকার মানে তাদের কোনো সমালোচনা করলেই আমরা ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে উঠছি, আর পালিয়ে যাওয়া সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, সাবেক আওয়ামী লীগ সরকারের ছত্রছায়া রয়েছে। সাংবাদিক আনিস আলমগীর সহ আমরা যে প্রতিনিয়ত 15.5 বছর ধরে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেছি, তখনও তো আমাদেরকে ত্যাগ দেওয়া হয়েছে, তখনও আমাদের রুটি রুজি নিয়ে খেলা করা হয়েছে, আমাদের পেশাগত জীবনে অনেক ধরনের খেসারত দিতে হয়েছে। তাহলে সেই সরকারের ছত্রছায়া মানে সেই আওয়ামী লীগের ছত্রছায়া আমরা থাকি কিভাবে? সমস্যাটা কোথায়? সমস্যা কিছুই না, সমস্যাটা হচ্ছে আমাদের সত্য উচ্চারণ। এই যে আসামিরা অন্যান্য আসামির সঙ্গে পরস্পর যোগসাজশে বিভিন্ন সময় তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন প্রকার উস্কানিমূলক পোস্ট এবং বক্তব্য দিয়ে দেশের জননিরাপত্তা বিপন্ন করা, অন্য ব্যক্তিকে হত্যার প্রচেষ্টা গ্রহণ করা, দেশকে অস্থিতিশীল এবং রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, এগুলো সব মুখস্থ কথা। যখন আমরা আটক হয়েছিলাম, আমি সহ আরও 16-15 জন আটক হয়েছিলাম, ঠিক প্রত্যেকের বিরুদ্ধে এই কথাগুলোই দেওয়া হয়েছিল। অথচ আমরা যেখান থেকে আটক হয়েছিলাম সেই সমাবেশটি ছিল একটা উন্মুক্ত স্থানে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, প্রকাশ্য দিবালোকে সেমিনার, শত শত মানুষের সামনে সেখানে ষড়যন্ত্র করছিলাম। কোটা বিরোধী আন্দোলনে তো আমরাও সমর্থন দিয়েছিলাম না? অনেক লোক, লাখো কোটি মানুষ সমর্থন দিয়েছিল, কিন্তু আমরা যারা সমর্থন দিয়েছিলাম তারা আবার 5 আগস্টের পরে এই সরকারের সমালোচনা করছি, ডক্টর ইউনূস সরকারের। কেন করছি? আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেই তো কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছিলেন। তার অসংখ্য উদাহরণ রয়েছে, প্রমাণ রয়েছে। এখন আবার এই সরকারের সমর্থন করছি কেন? সমালোচনা করছি। সমালোচনা করাই সাংবাদিকের কাজ, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াই সাংবাদিকের কাজ। আমরা রয়ের এজেন্ট, আমরা অমুকের এজেন্ট, তমুকের এজেন্ট, এক এক সরকার এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে। আবারও সে পুরনো কথাটি বলি, আমরা যদি টাকার কাছে বিক্রি হয়েই থাকি তাহলে তো সরকারের কাছে বিক্রি হবে, চলমান সরকারের কাছে।
সেখান থেকে তো হালুয়া রুটির উচ্ছিষ্ট ভোগ করা অনেক বেশি সহজ এবং পরিমাণে অনেক বেশি পাওয়া যায়। বিরোধী দল আর টাকা দেয়? আমরা এই সরকারের সমালোচনা করছি এই কারণেই, ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছেন যে 24 5 আগস্টের আন্দোলন বা অভ্যুত্থান তার পিছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল। আমরাও সেই ম্যাটিকুলাস ডিজাইনটা খুঁজে দেখার চেষ্টা করছি এবং সেইগুলো নিয়েই প্রশ্ন উঠছে নির্বাচন নিয়ে। নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক হবে, এগুলো বলা সাংবাদিকদের জন্য অপরাধ। এবং আগের সরকারের সময় যা চলেছে এখনও তাই চলছে। মামলা কেউ করতে গেলেই মামলা রুজু হয় কি না সে প্রশ্ন তো অনেক পুরানো। তদন্ত ছাড়াই মামলা হয় কিভাবে, তদন্ত ছাড়াই আটক হয় কিভাবে? অথচ এখানে আমাদেরকে কী করা হচ্ছে, আগে আটক করা হচ্ছে, তারপরে মামলা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ তো একটা দলীয় সরকার ছিল, এই সরকার তো নির্দলীয় সরকার। আওয়ামী লীগ ফ্যাসিবাদ ছিল, স্বৈরাচার ছিল, তাই তো দাবি করা হচ্ছে। তো আওয়ামী লীগ ক্ষমতাকে কাজে লাগিয়ে, ক্ষমতার অপব্যবহার করে স্বৈরতান্ত্রিক পথে ফ্যাসিবাদী আচরণ করছিল। এই সরকার কি তাহলে একই কাজ করছে? যদি তাই হয়ে থাকে, আওয়ামী লীগের পতনের বিষয়টি নিশ্চয়ই তাদের মনে আছে।